আসসালামু আলাইকুম। আমি মোজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের বল এবং সংঘর্ষ অধ্যায় থেকে আলোচনা করব। প্রথমে আমরা বল কি তা জেনে নিই। বল বল বলতে আমরা টান বা ধাক্কা বোঝাই। এই পৃথিবীতে সকল বস্তু দুই ভাগে বিভক্ত, হয় বস্তুটি স্থির বস্তু অথবা বস্তুটি গতিশীল বস্তু। বস্তুর একটি ধর্ম আছে, সে ধর্মটাকে বলা হয় জড়তা, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় সরল রেখায় চলতে চায়। আমরা বল প্রয়োগের মাধ্যমে স্থির বস্তুকে গতিশীল করতে পারি বা গতিশীল করার চেষ্টা করতে পারি, আবার গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটাকে স্থির করতে পারি বা স্থির করার চেষ্টা করতে পারি। তাহলে বল কাকে বলে? এই সংজ্ঞায় আসলে আমরা বলতে পারি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে বা করতে চায়, আবার গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে স্থির বা স্থিতিশীল করতে চায়, তাকে বলা হয় বল। বল অনেক প্রকার থাকলেও মূলত বলকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। এই পৃথিবীতে যত বল রয়েছে এই বলগুলোকে আমরা মৌলিক চারটি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ বল মূলত চার প্রকার। এক নম্বর হচ্ছে মহাকর্ষীয় বল, দুই নম্বর তড়িৎ চুম্বকীয় বল, তিন নম্বর সবল নিউক্লিয় বল এবং চার নম্বর দুর্বল নিউক্লিয় বল। এখন আমরা মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল, এই চার প্রকার বল সম্পর্কে জানব। প্রথমে আমরা আলোচনা করব মহাকর্ষীয় বল নিয়ে। মহাকর্ষীয় বল বলতে মহাবিশ্বের দুইটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় বল বলে। অর্থাৎ মহাকর্ষীয় বলের ক্ষেত্রে মহাবিশ্বের দুইটি বস্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ মহাবিশ্বের দুইটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হবে মহাকর্ষীয় বল। এরপরে আমরা জানবো তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল এমন একটি বল, এই বলের ক্ষেত্রে দুইটি আহিত বস্তু প্রয়োজন। অর্থাৎ দুইটি আহিত কণা বা দুইটি আহিত বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে তড়িৎ চুম্বকীয় বল বলে। তো ফার্স্টে আমরা আলোচনা করলাম মহাকর্ষীয় বল নিয়ে, তারপরে আলোচনা করলাম তড়িৎ চুম্বকীয় বল নিয়ে। এখানে জেনে রাখার বিষয় যে চার প্রকার বলের মধ্যে সবচাইতে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল। আমরা লিখে দিলাম সবচেয়ে দুর্বল বল। এরপরে আমরা আলোচনা করব সবল নিউক্লিয় বল নিয়ে। সবল নিউক্লিয় বলের কারণেই নিউক্লিয়াসটা, অর্থাৎ একটা পরমাণুর নিউক্লিয়াস স্থিতিশীল অবস্থায় থাকে এবং সবল নিউক্লিয় বলটি হচ্ছে এই চার প্রকার বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল। এরপরে আলোচনার বিষয় হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের জন্য একটা পরমাণুতে ভাঙ্গন সৃষ্টি হয় বা তেজস্ক্রিয় বিক্রিয়া সম্পন্ন হয় এবং এই বলটি তেজস্ক্রিয় ভাঙ্গনের ক্ষেত্রে ভূমিকা পালন করে। এখন আমরা আলোচনা করব হচ্ছে নিউটনের সূত্র। নিউটন মূলত বলের উপরে তিনটি সূত্র দিয়েছেন, ওনার তিনটি সূত্র নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ
নিউটনের সূত্র তিনটি। নিউটন 1 নম্বর সূত্রে উনি বলেছেন এই মহাবিশ্বের সকল বস্তু অর্থাৎ স্থির বস্তু এবং গতিশীল বস্তু, তিনি বলেছেন স্থির বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ ওনার কথা অনুযায়ী আমরা যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু সারা জীবন বা চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। উনি এটা 1 নম্বর সূত্রে বলেছেন। এরপরে আমরা ওনার 2 নম্বর সূত্র সম্পর্কে আলোচনা করব। উনি 2 নম্বর সূত্রে বলেছেন ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হারটা নির্ভর করে ওই ওটার উপর বা ওই বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করছি। যদি আমরা বল প্রয়োগ বাড়িয়ে দিই তাহলে ভরবেগ বেড়ে যাবে, যদি বল প্রয়োগ কমিয়ে দিই তাহলে ভরবেগ কমে যাবে। এরপর তিনি আরো বলেছেন আমরা যেদিকে বল প্রয়োগ করব ভরবেগটা সেদিকে হবে, অর্থাৎ দুইটির ক্রিয়ামুখ বা অভিমুখ একই দিকে হবে। এরপরে আমরা 3 নম্বর সূত্র আলোচনা করব। উনি 3 নম্বর সূত্রে বলেছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বা বিপরীত প্রতিক্রিয়া আছে। এই তিনটি মূলত নিউটনের সূত্র নামে পরিচিত। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রমাণ করব P = mf। যদি প্রশ্নে আসে নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রমাণ করো যে P = mf, তাহলে আমরা প্রমাণটা কিভাবে করব তা দেখি। এক্ষেত্রে আমি একটু লিখে নিই। এক্ষেত্রে P = বল, m = ভর, f = ত্বরণ। মনে করি m ভরের একটা বস্তু u বেগে গতিশীল আছে। বস্তুটির উপর p বল প্রয়োগ করায় বস্তুটি t সময়ে একটা দূরত্ব s অতিক্রম করার পরে বস্তুটি এই জায়গায় আসলো। এক্ষেত্রে বস্তুর ভর m আছে এবং তার বেগ v হয়েছে। তাহলে আমরা লিখতে পারি মনে করি m ভরের একটি বস্তু যার আদিবেগ u, ইহার উপর p বল প্রয়োগ করায় t সময়ে v বেগ প্রাপ্ত হলো। অতএব আদি ভরবেগ সমান m। কেননা আমরা ভরবেগ বলতে জানি ভর এবং বেগের গুণফল। যেহেতু আদি ভরবেগ তাই ভর ইনটু আদি বেগ, তাহলে শেষ ভরবেগ সমান mv। ভর m, শেষ বেগ v, তাহলে শেষ ভরবেগ হলো mv। অতএব ভরবেগের পরিবর্তন সমান mv মাইনাস mu। অর্থাৎ কোনো কিছুর পরিবর্তন বলতে আমরা কি বুঝি? পরেরটা থেকে আগেরটা বিয়োগ।
এখন যদি আমরা বের করতে পারি যে ভর বেগের পরিবর্তনের হার। হার বলতে আমরা কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করাকে বুঝাই, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এমভি মাইনাস এনইউ পরিবর্তনটাকে আমরা সময় টি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনের হার পেয়ে গেলাম। এখন এখান থেকে যদি আমরা উপরে এমটাকে কমন নিই তাহলে কি থাকবে, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাইলে লেখা যায় এম ইনটু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখন এখান থেকে লিখতে পারি আমরা এম ইনটু এ, কেননা a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখন আমরা একটু বাংলা লিখব যে নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা জানি দ্বিতীয় সূত্র বলতে আমরা জানি ভর বেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা নিউটনের 2 নম্বর সূত্রে দেখে এসেছি যে ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে উহার উপর প্রযুক্ত বল পি সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার এম এ। তাহলে পি ইকুয়াল টু কে এম। আমরা ত্বরণকে এ দ্বারাও লিখতে পারি, ত্বরণকে এফ দ্বারাও লিখতে পারি। তো যেহেতু ত্বরণকে এখানে এফ দ্বারা লিখেছি আমরা, তাহলে এই ক্ষেত্রে ত্বরণকে আমরা এফ দ্বারা চিহ্নিত করলাম, এই ত্বরণটাকে আমরা এফ দ্বারা চিহ্নিত করলাম, তাহলে আমাদের প্রমাণের সুবিধা হবে। ত্বরণকে এফ দ্বারা এবং এ দ্বারা দুইটি দিয়ে প্রকাশ করা যায়। আমাদের যদি প্রমাণে থাকতো পি ইজ ইকুয়াল টু এম এ, তাহলে আমরা এই ক্ষেত্রে এ নিতাম। যেহেতু প্রমাণে আছে পি ইকুয়াল টু এম এফ, সেহেতু আমরা ত্বরণটাকে এফ দ্বারা ধরে নিলাম। তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন দিলাম, তারপরে কে বসালাম এম এফ। এই ক্ষেত্রে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুব, সমানুপাতিক ধ্রুব যার মান 1 ধরে। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুব, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন উঠে যে সমান চিহ্ন দিলাম এবং এক্ষেত্রে আমরা কে এর মান ধরলাম 1। তাহলে আমরা কি পাচ্ছি, পি ইকুয়াল টু এম। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি পেয়ে গেলাম, যে প্রমাণ করো যে পি ইকুয়াল টু এম এফ। তাহলে এই প্রমাণটি আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে করতে পারি। এখানে আমরা প্রমাণটা শেষ করে দিলাম। ভরবেগের নিত্যতার সূত্র, এই বিষয়টি আলোচনা করব। ভরবেগের নিত্যতার সূত্র, এই বিষয়টা আলোচনা করতে হলে আমরা আগে ভরবেগ সম্পর্কে একটু আলোচনা করে নিই। ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। এখন ভরবেগের নিত্যতার সূত্র, ভরবেগের নিত্যতার সূত্রতে বলা হয়েছে কোন বস্তুর সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান। তো এই ক্ষেত্রে আমাদের একটি কথা মনে পড়ে যায়, সেটি হচ্ছে শক্তির সংরক্ষণশীল নীতি। আমরা জানি যে মহাবিশ্বের শক্তি সমূহ অবিনশ্বর, শক্তি ধ্বংস হয় না, শক্তি সৃষ্টিও হয় না, কেবলমাত্র শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তো অনুরূপ ভরবেগের নিত্যতার সূত্রে বলা হয়েছে যে কোন বস্তুর সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান।
আমরা এই প্রমাণটা এখন করব। মনে করি m1 এবং m2 ভরের দুইটি বস্তু u1 এবং u2 আদিবেগে গতিশীল এবং তারা চলতে চলতে t সময়ে s দূরত্ব অতিক্রম করে এরকম একটি জায়গায় সংঘর্ষে লিপ্ত হয়। একটা m1 আর একটা হচ্ছে m2। সংঘর্ষ করে তারা v1 এবং v2 বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে m1 এবং m2 ভরের দুইটি বস্তু u1 এবং u2 আদি বেগে চলতে চলতে t সময়ে s দূরত্ব অতিক্রম করে সংঘর্ষে লিপ্ত হয় এবং m1 বস্তুটি v1 এবং m2 বস্তুটি v2 বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা কথাটি লিখে নিই। মনে করি m1 এবং m2 ভরের দুইটি বস্তু চলতে চলতে t সময়ে s দূরত্ব অতিক্রম করে সংঘর্ষে লিপ্ত হয় বা ধাক্কা লাগে। এরপরে তারা যথাক্রমে v1 এবং v2 বেগ প্রাপ্ত হয়। এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র হতে জানি বা জানতে পারি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বা বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা লিখি নিউটনের তৃতীয় সূত্র হতে F1 সমান মাইনাস F2। F সমান আমরা জানি বল, F সমান ma। তাহলে এখানে হবে m1 a1, এখানে হবে মাইনাস m2 a2 বা m1 যেহেতু a1 তাহলে a সমান জানি আমরা v মাইনাস u ডিভাইডেড বাই t। তাহলে তো এখানে a1 আছে, তাহলে আমরা লিখি v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t। এক্ষেত্রে লিখতে পারি মাইনাস m2 a2 সমান v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। যেহেতু উভয় পক্ষে t আছে, আমরা t টাকে বাদ দিয়ে দিতে পারি এবং উপরে গুণ করে দিতে পারি। তাহলে আমাদের আসবে প্রমাণটা এরকম m1 v1 মাইনাস m1 u1। এই ক্ষেত্রে আসবে মাইনাস m2 v2 প্লাস m2 u2। এখন এই পাশের m2 v2 টাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে m1 v1 প্লাস m2 v2। আর এই পাশের m1 u1 টাকে আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে হবে m1 u1 প্লাস m2 u2। এটাকে আমরা যদি পুরোটা ডান পাশটাকে বাম পাশে নিয়ে আসি এবং বাম পাশটাকে ডান পাশে নিয়ে আসি তাহলে লেখা যায় m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। অর্থাৎ সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান। তাহলে আমরা এখান থেকে ভরবেগের নিত্যতা সূত্রটি প্রমাণ পাই যে কোনো বস্তুর সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান থাকে। তাহলে এখানে আমরা প্রমাণিত লিখে দিতে পারি।
ঘর্ষণ বিষয়টি নিয়ে আলোচনা করব। ঘর্ষণ মূলত 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আবর্ত ঘর্ষণ। 2 নম্বর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। 3 নম্বর স্থিতি ঘর্ষণ। 4 নম্বর গতীয় ঘর্ষণ। ঘর্ষণ মূলত 4 প্রকার আমরা দেখলাম। 1 নম্বর হচ্ছে আবর্ত ঘর্ষণ, 2 নম্বর হচ্ছে প্রবাহী ঘর্ষণ, 3 নম্বর হচ্ছে স্থিতি ঘর্ষণ, 4 নম্বর হচ্ছে গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ নির্ভর করে গতির উপর। অর্থাৎ বস্তুটি গতিশীল না স্থির তার উপর নির্ভর করে স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ। তার আগে আমরা আবর্ত ঘর্ষণের সংজ্ঞাটা জেনে নিই। কোন তলের উপর দিয়ে একটি বস্তু যখন গড়িয়ে চলতে থাকে তখন ওই তল এবং বস্তুর মধ্যে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। যেমন একটি মার্বেল বা একটি ফুটবল মেঝের উপর দিয়ে গড়িয়ে চলছে, বা ফুটবলটি মাঠে গড়িয়ে চলছে বা গড়িয়ে চলার পথ যেটা, তো এটা হচ্ছে মূলত আবর্ত ঘর্ষণ, অর্থাৎ বস্তুটি গড়িয়ে চলবে। 2 নম্বর আমরা দেখব প্রবাহী ঘর্ষণ। যখন একটি বস্তু একটি তলের উপর দিয়ে পিছলিয়ে চলতে থাকবে বা চলার চেষ্টা করবে, এই অবস্থায় ওই বস্তু এবং তলের মধ্যে যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় তাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। অর্থাৎ আমি একটা মেঝের উপর দিয়ে একটা ব্লককে টেনে নিয়ে গেলাম, অথবা আমি একটা টেবিলের উপর থেকে একটা বইটাকে টেনে নিয়ে গেলাম, এই ক্ষেত্রে আমরা প্রবাহী ঘর্ষণের সৃষ্টি হয় বা এই ক্ষেত্রে প্রবাহী ঘর্ষণটা দেখতে পাই। এরপরে আমি বললাম যে স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ নির্ভর করে গতির উপর। স্থিতি ঘর্ষণ কাকে বলে? একটি তলের উপর যদি একটি বস্তু স্থির থাকে তখন ওই স্থির বস্তু এবং ওই তলের মধ্যে যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে বা ঘর্ষণ বলটি কাজ করে তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। এই ক্ষেত্রে বস্তু এবং তলটি স্থির থাকবে। অর্থাৎ আমি একটি বইকে একটা টেবিলের উপরে রেখে দিলাম, তাহলে বইটি এবং টেবিলের মধ্যে একটা ঘর্ষণ বলের সৃষ্টি হবে, এটাকে বলা হবে স্থিতি ঘর্ষণ। এরপর হচ্ছে গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ কাকে বলে? যদি একটি তলের উপরে একটি বস্তু গতিশীল থাকে বা একটি তলের উপর দিয়ে একটা বস্তু গতিশীল অবস্থায় চলতে থাকলে যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় তাকে বলা হয় গতীয় ঘর্ষণ। অর্থাৎ আমি একটা কাঠের ব্লককে বা একটি বাক্সকে মেঝের উপর দিয়ে টেনে নিয়ে গেলাম, তো এই ক্ষেত্রে মেঝে এবং ওই কাঠের ব্লকটির মধ্যে যে ঘর্ষণ উৎপন্ন হবে তাকে বলা হবে গতীয় ঘর্ষণ। আমরা এখন ঘর্ষণের কিছু সুবিধা এবং অসুবিধা দেখব। ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা। যে কোনো কিছুর যদি সুবিধা থাকে তাহলে তার কিছু অসুবিধাও থাকে, আবার অসুবিধা থাকলে সেটার কিছু সুবিধাও থাকবে। আমাদের ওই জিনিসটি গ্রহণ করা না করা নির্ভর করে সুবিধা এবং অসুবিধার পরিমাণের উপর। যদি সুবিধা বেশি হয় তাহলে আমরা সেটা গ্রহণ করি, আর যদি অসুবিধা বেশি হয় তাহলে আমরা গোটে বা ওই জিনিসটি গ্রহণ করা থেকে বিরত থাকি। তখন আমরা ঘর্ষণের সুবিধা দেখব। ঘর্ষণের সুবিধা, যে ঘর্ষণ থাকার ফলে আমাদের কি কি সুবিধা হচ্ছে। 1 নম্বর, ঘর্ষণ থাকার ফলে আমরা রাস্তা দিয়ে হাঁটা চলা করতে পারি। লিখে নিই। 1 নম্বর, হাঁটা চলা করতে পারি।
2 নাম্বার, গাড়ি থামাতে পারি। আমরা একটি গন্তব্যে যাচ্ছি, সেখানে যে আমাদের থামার প্রয়োজন, গাড়িটি থামাতে হবে, আমরা ঘর্ষণের ফলে ব্রেক করে গাড়িটিকে থামাতে পারি। তাহলে আমরা লিখি গাড়ি থামানো। 3 নম্বর, আমরা অনেক সময় দেয়ালে পেরেক আটকিয়ে থাকি হাতুড়ির সাহায্যে। তো ঘর্ষণ আছে বলে আমরা দেয়ালে পেরেক লাগাতে পারি। তাহলে লিখে নিই আমরা পেরেক লাগানো। 4 নম্বর, আমরা অনেক সময় উঁচু জায়গায় ওঠার ক্ষেত্রে মই ব্যবহার করি। তো দেয়ালে মই আমরা লাগাই, ঘর্ষণ আছে বলে আমরা দেয়ালে মইটি লাগাতে পারি। লিখে নিই আমরা দেয়ালে মই লাগানো। দেয়ালে মই লাগানো। এরপরে আমরা কখনো কোনো বস্তু হাত দিয়ে ধরি বা কোনো কিছুকে হাত দিয়ে ধরে রাখি, আমরা এটাও পারি ঘর্ষণের কারণে। যদি ঘর্ষণ না থাকতো তাহলে আমরা কোনো বস্তুকে হাত দিয়ে ধরতে পারতাম না। হাত দিয়ে কোনো বস্তু ধরা, এই সবগুলোই মূলত ঘর্ষণের সুবিধা। এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে। যাই হোক, এখন আমরা অসুবিধা দেখি। ঘর্ষণের ফলে কিছু অসুবিধাও আমরা দেখতে পাই, বা ঘর্ষণের ফলে আমাদের কিছু অসুবিধা হয়। যেরকম ঘর্ষণের ফলে আমাদের গতি হ্রাস পায়, এতে গতি শক্তি নষ্ট হয়ে যায় বা গতি শক্তিটা কমে যায়, অর্থাৎ শক্তি ক্ষয় হয়। লিখে নিই আমরা শক্তি ক্ষয় হয়। আরেকটি অসুবিধা আমরা বলতে পারি, ঘর্ষণের ফলে যন্ত্রাংশ ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ একটি গাড়ির যন্ত্রাংশ বা কোনো মেশিনের যন্ত্রাংশ ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত হয়। এটা হচ্ছে একটি অসুবিধা। আমরা লিখে নিই যন্ত্রাংশ ক্ষয় হয়। তবে আমরা পারদর্শিতা দেখলে বুঝতে পারবো যে ঘর্ষণের ফলে আমাদের অসুবিধার চাইতে সুবিধাটাই বেশি। তো এই জন্য একটা কথাই আছে, ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব। অর্থাৎ উপদ্রব আমরা কি বলি, উপদ্রব কাকে বলি? যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলোকে আমরা উপদ্রব বলি। যেমন আমরা বলি ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে, বা এটা ওটা উপদ্রব, অনেক ক্ষেত্রে আমরা কথাটা বলে থাকি। আমরা ঘর্ষণের ক্ষেত্রে যে একটা কথা আছে, যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। অর্থাৎ ঘর্ষণ ছাড়া আমরা চলতেও পারবো না, আবার ঘর্ষণের জন্য আমাদের ক্ষতিও হয়। যেমন গাড়ির ব্রেক ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, আমরা কোথাও যাচ্ছি, যেতে লেগে আমাদের চলার গতিটা কমে যায়। কিন্তু এই ঘর্ষণ ছাড়া কিন্তু আমরা বাকি পথ শেষ করার পরে একটা নির্দিষ্ট গন্তব্য থামতে হবে, সেখানে যে থামতে পারি না। অর্থাৎ আমরা দৈনন্দিন কোনো কাজই ঘর্ষণ ছাড়া সমাধান করতে পারবো না বা শেষ করতে পারবো না। এই জন্য মূলত বলা হয় ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব। অর্থাৎ এটা প্রয়োজনীয়তা যেমন রয়েছে, এর কিছু ক্ষতিও রয়েছে। ঘর্ষণ গুণাঙ্ক নিশ্চল কোণের ট্যানজেন্টটা সমান, এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ঘর্ষণ গুণাঙ্ক নিশ্চল কোণের ট্যানজেন্টটা সমান। তার আগে আমাদেরকে জানতে হবে ঘর্ষণ গুণাঙ্ক কি। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে আমরা সংজ্ঞায় বলতে পারি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সমান হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল আর অভিলম্ব বরাবর প্রতিক্রিয়া বলের অনুপাতকেই বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল এবং অভিলম্ব বরাবর প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়। মিউ এস সমান এফ এস ডিভাইডেড বাই আর। এফ এ হচ্ছে
সীমাস্থ ঘর্ষণ বল, আর আর হচ্ছে অভিলম্ব বরাবর প্রতিক্রিয়া বল। তাইলে আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা পেলাম এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয় সেটা জানলাম। আর মিউ সমান হচ্ছে এফএস ভাগ আর, যে সীমাস্থ ঘর্ষণ বল ডিভাইডেড বাই অভিলম্ব বরাবর প্রতিক্রিয়া বল। এখন আমরা প্রমাণ করব যে ঘর্ষণ গুণাঙ্ক নিশ্চল কোণ ট্যানজেন্টার সমান। তাহলে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্র থেকে আমরা এই প্রমাণটি করব। আচ্ছা, এই চিত্র থেকে আমরা লিখতে পারি sin থিটা সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ, বা sin থিটা, এই ক্ষেত্রে লম্ব হচ্ছে এফএস আর অতিভুজ হচ্ছে আর প্রাইম, বা এফএস সমান আর প্রাইম sin থিটা এফ, কারণ এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে এফ থিটা এফ। অনুরূপ ভাবে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, বা cos থিটা এফ, ভূমি হচ্ছে আর আর অতিভুজ হচ্ছে আর প্রাইম, বা আর সমান আর প্রাইম cos থিটা এফ। তাহলে আমরা এখন দেখি ঘর্ষণ গুণাঙ্ক সমান এফএস ভাগ আর। আমরা একটু আগে দেখে আসলাম যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সমান এফএস ভাগ আর। তাহলে ঘর্ষণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় মিউ দ্বারা। মিউ সমান এফএস সমান আমরা এখানে পাই আর প্রাইম sin থিটা এফ, আর প্রাইম sin থিটা এফ, আর আর সমান পাই আর প্রাইম cos থিটা এফ। তাহলে আর প্রাইম কেটে যায়, তাহলে মিউ সমান sin বাই cos tan থিটা এফ। এখান থেকে বলা যায় যে ঘর্ষণ গুণাঙ্ক নিশ্চল কোণের ট্যানজেন্টার সমান। প্রমাণিত। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।